এখানকার প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে অজানা অন্ধকার আর অদ্ভুত এক জগতে, যেখানে যুক্তি হারিয়ে ফেলে পথ আর শব্দেরা কাঁপিয়ে তোলে অনুভব। আজকের গল্পে আমরা যাচ্ছি এক এমন গ্রামে যেখানে মানুষ স্বাধীন নয়, কারণ সব কিছু নিয়ন্ত্রণ করে এক অদৃশ্য সত্তা। সে কে কেউ জানে না, কেউ দেখেনি, কিন্তু তবু তার ছায়া সর্বত্র। রাতের বাতাসে, বন্ধ জানালার ফাঁকে আর পুরনো বটগাছের নিচে রেখে যাওয়া কাগজে লেখা হুকুমে। আজকের গল্পের নাম গ্রামের পেছনের মানুষটা। গল্পটা শুরু হয় দক্ষিণবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে, যার নাম মহেশবাটি। জনসংখ্যা খুব কম, মোবাইল নেটওয়ার্ক প্রায় থাকে না বললেই চলে, আর বাইরের লোক প্রায় পথ হারিয়ে ফেলে এখানে আসার চেষ্টা করলে। এই গ্রামের একটা অদ্ভুত নিয়ম আছে। এখানকার মানুষ নিজের ইচ্ছায় কিছুই করে না। কে কখন জমিতে যাবে, কে কবে বিয়ে করবে, কার সন্তান কোথায় পড়তে যাবে, সব কিছু ঠিক করে সে সে অর্থাৎ গ্রামের পেছনের মানুষটা। নাম জানে না কেউই, চেহারা কেউ কোনোদিন দেখেনি, কিন্তু সবাই জানে সে আছেই। আর তার হুকুম রোজ রাতে পাওয়া যায় গ্রামের একদম প্রান্তের পুরনো বটগাছটার নিচে একটা কাঠের বাক্সে রাখা কাগজে লেখা নির্দেশে। এই গ্রামে একসময় এসেছিলেন একজন সাংবাদিক, নাম সৌম্যজ্যোতি পাল। কলকাতা থেকে এসেছিলেন বিশেষ এক রিপোর্ট তৈরি করতে। আধুনিক ভারতের অন্তর্জালবিহীন গ্রাম, এই শিরোনামে। প্রথমে গ্রামের মানুষ খুব একটা কথা বলতো না, কেমন যেন চুপচাপ, ভীতু আচরণ করত। কিন্তু সৌম্য ধৈর্য হারাননি। তিনি মানুষের সঙ্গে সময় কাটাতে শুরু করলেন। ধীরে ধীরে কিছু তথ্য পেলেন, কিছু ফিসফিস করে বলা কথা শুনলেন। একটা জিনিস তিনি স্পষ্ট বুঝতে পারলেন, এখানে একটা অদৃশ্য ভয়ের রাজত্ব চলছে। 3 দিন পর হঠাৎ এক ভোরে গ্রামের লোকজন দেখতে পেল সেই পুরনো বটগাছটার নিচে পড়ে আছে সৌম্যর মৃতদেহ, গলা কাটা, চোখ দুটো বিস্ফোরিত, আর হাতে চেপে ধরা একটা ছোট চিরকুট, যার মধ্যে লেখা ছিল, তুমি বেশি জানো। খবর চাউর হতেই জেলা পুলিশ এসে পড়ে, মিডিয়াও আসে, কিন্তু গ্রামের মানুষ মুখ বন্ধ করে থাকে। পুলিশ অদ্ভুতভাবে কেসটা আত্মহত্যা বলে বন্ধ করে দেয়। কিন্তু একজন সব মানতে পারেননি, প্রাক্তন গোয়েন্দা, এখনকার সাংবাদিক গবেষক দীপ্ত মুখার্জি। তিনি প্রতিজ্ঞা করলেন, এই গ্রামের পেছনের মানুষটা কে খুঁজে বার করবেন। কিন্তু দীপ্ত জানতেন না, সামনে অপেক্ষা করছে এক এমন রহস্য যা তার গোটা বিশ্বাসকে নাড়িয়ে দেবে। দীপ্ত মুখার্জি কলকাতার এক খ্যাতিমান সাংবাদিক, যিনি আগে ছিলেন ক্রাইম ব্রাঞ্চের একজন বিশেষ গোয়েন্দা। একসময় শহরের জটিলতম খুনের কেসের তদন্ত করতেন, কিন্তু কয়েক বছর আগে এক মর্মান্তিক দুর্ঘটনার পর পেশা বদলে ফেলেন। সেই ট্রমা আর অনুশোচনার ঘন কুয়াশা তাকে প্রায় শেষ করে দিয়েছিল। তাই এখন তিনি লিখে নিজের ভেতরের দুঃসহ স্মৃতিগুলো থেকে বাঁচার চেষ্টা করেন। তবে তার ইনভেস্টিগেটিং চোখ এখনো ক্ষীণ হয়নি। সৌম্যজ্যোতি পালের মৃত্যু সংবাদ প্রথম যখন সংবাদপত্রে এলো, তখনও বিষয়টা খুব একটা তার দৃষ্টি আকর্ষণ করেনি। কিন্তু 3 দিন পর যেই না দীপ্তর হাতে সৌম্যর শেষ রিপোর্টের খসড়া আসে, সেই মুহূর্তেই তিনি থমকে যান। রিপোর্টের মধ্যে কিছু লাইন ছিল যা সরাসরি ইঙ্গিত দিচ্ছিল একটি সংগঠিত, নিয়ন্ত্রিত ব্যবস্থা সম্পর্কে। একটা লাইনে লেখা ছিল, এই গ্রামে একজন অদৃশ্য শাসক আছেন,
যার মুখ কেউ দেখেনি, নাম জানে না, কিন্তু যার আদেশ ছাড়া একটি পাও ফেলা যায় না। এই লাইনটা পড়েই দীপ্তর ইনভেস্টিগেটিভ অ্যান্টেনা জেগে উঠল। এমন কিছুর মুখোমুখি তিনি আগেও হয়েছেন। ছায়া সরকারের মতো গোপন নেটওয়ার্ক, গ্রামের মধ্যে কাল্ট আদলে তৈরি এক নিয়ন্ত্রক ব্যবস্থা। দীপ্ত তৎক্ষণাৎ যোগাযোগ করেন সৌম্যর অফিসের সঙ্গে। জানতে চান তার শেষ অবস্থান, হোটেল বুকিং, মোবাইল ট্রেস সব। কিন্তু অবাক হয়ে দেখেন মাহেশবাটি গ্রাম নিয়ে কোনো পরিষ্কার ডিজিটাল তথ্য নেই। গুগল ম্যাপে নামটা এলেও ছবি বা দিকনির্দেশ একেবারে ঝাপসা। লোকেশন অনুসরণ করে যে রাস্তায় পৌঁছতে হবে সেটিও মাঝপথে বন্ধ হয়ে যায়। এত কিছুর পরও দীপ্ত ঠিক করেন তিনি যাবেন গ্রামটিতে। তার প্রস্তুতি ছিল পাকা। পুরনো দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সঙ্গে নেন নানান সরঞ্জাম, একটা ছোট হ্যান্ডিক্যাম, নোটপ্যাড, কিছু গোপন অডিও রেকর্ডার এবং তার অগাধ ধৈর্য। দীপ্ত যাত্রা শুরু করেন দক্ষিণবঙ্গের রাস্তায়। কলকাতা থেকে প্রথমে বাস, তারপর ট্রেন, তারপর একটা পুরনো রিক্সা ধরে কোনো রকমে পৌঁছলেন মাহেশবাটির গেট অবধি। গ্রামের প্রান্তে একটি কাঠের বোর্ডে লেখা ছিল মাহেশবাটি, বাইরের লোকেদের জন্য নিষিদ্ধ। অদ্ভুত অস্বস্তিকর অনুভূতি হচ্ছিল, যেন এই জায়গাটা স্বাভাবিক নয়। হাওয়ার মধ্যে একটা চাপা শ্বাসরোধকারী ভার। গ্রামে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে এক নিঃসঙ্গ চেহারার মানুষ, হাঁটু অবধি লুঙ্গি পরা, মাথায় গামছা জড়ানো, মুখে কোনো হাসি নেই। লোকটা এক দৃষ্টিতে দীপ্তর দিকে তাকিয়ে থাকে। দীপ্ত তাকে জিজ্ঞাসা করেন, এই গ্রামে সাংবাদিক সৌম্যজ্যোতি পাল এসেছিলেন, চেনেন? লোকটা কোনো জবাব দেয় না, শুধু ধীরে ধীরে পিছিয়ে যায়, ঘুরে দাঁড়িয়ে চলে যায় পাশের সরু গলির ভেতরে। এভাবে দীপ্ত ধীরে ধীরে গ্রামে পা ফেলতে থাকে। আশেপাশে প্রতিটি মানুষের চোখে ছিল কেমন যেন সন্দেহ আর চাপা ভয়। ছোট ছেলেমেয়েরাও খেলা থামিয়ে তার দিকে তাকিয়ে থাকে। তিনি বুঝতে পারেন এই গ্রামে বহিরাগত আগমন একরকম অপরাধ, এবং সবকিছু এমনভাবে গঠিত যেন গ্রামের লোকগুলো এক অদৃশ্য চোখের নজরে রয়েছে। ঠিক সেই সময় দীপ্তর চোখ পড়ে গ্রামের পুরনো একটি শিব মন্দিরের সামনে বসে থাকা এক বৃদ্ধর দিকে। তার চোখে ছিল না সেই একই ভীতির ছায়া, বরং একটা ক্লান্তি, একরাশ জমে থাকা অভিমান। দীপ্ত এগিয়ে যান তার দিকে, নিজেকে পরিচয় দিয়ে বলেন, আমি দীপ্ত মুখার্জি। সৌম্য নামের একজন সাংবাদিক এখানে এসেছিলেন কিছুদিন আগে। তারপর ওনার লাশ পাওয়া যায় বটগাছের নিচে। আমি জানতে এসেছি কি হয়েছিল তার সঙ্গে। বৃদ্ধ চুপচাপ থাকেন কিছুক্ষণ, তারপর নিঃশ্বাস ফেলে বলেন, ও বেশি জেনে ফেলেছিল, যেমন তুমিও জানার চেষ্টা করছো। দীপ্তর গায়ে কাঁটা দিয়ে ওঠে। বৃদ্ধ লোকটির নাম ছিল গণেশ পাল। গ্রামের পুরনো একজন শিক্ষক ছিলেন তিনি। তার গলার স্বর শান্ত, কিন্তু চোখে ছিল অনেক কিছু বলার চেষ্টা। তিনি একটি ছোট কাঠের পিঁড়িতে বসেছিলেন শিব মন্দিরের পাশে। দীপ্ত ধীরে ধীরে তার পাশে বসে পড়ে, যেন সেই ধৈর্যের দেওয়ালে ধাক্কা না মেরে অপেক্ষা করছেন নিজে থেকেই কিছু শোনার জন্য। কিছুক্ষণ নীরব থাকার পর গণেশবাবু বলতে শুরু করলেন, এই গ্রামটা আগেও অদ্ভুত ছিল না। আমরাও এক সময় ছিলাম মুক্ত, স্বাভাবিক। কিন্তু প্রায় 20 বছর আগে হঠাৎ এক রাতে বটগাছটার নিচে একটা কাগজ পাওয়া যায়। সেই কাগজে লেখা ছিল কিছু নির্দেশ, কিভাবে জমির বন্টন হবে, কার ঘরে কে থাকতে পারবে, কার বিয়ে কার সঙ্গে হবে। প্রথমে সবাই ভেবেছিল কৌতুক, কেউ হয়তো মজা করে লিখেছে, কিন্তু সেই নির্দেশ মানা হয়েছিল। আর ফলাফল ঠিক যেমন কাগজে লেখা ছিল, যেটা লেখা ছিল
যে ছেলেটি এই জমি পাবে সেই লটারিতে জমি জিতল, যার বিয়ের কথা লেখা ছিল, ঠিক 1 মাসের মধ্যেই তারা বিয়ে করলো। এমন একটা বিশ্বাস গড়ে উঠল, যা পরবর্তীতে হয়ে উঠল নিয়ন্ত্রণ। গণেশবাবু থামেন একটু। দীপ্ত বুঝতে পারেন তিনি গভীর এক স্মৃতির গহ্বরে ঢুকে পড়েছেন। এরপর তিনি আবার শুরু করেন। তারপর প্রতি পূর্ণিমার রাতে সেই বটগাছের নিচে আবার কাগজ পড়তে লাগলো। লেখাগুলো হাতে লেখা, কিন্তু লেখা যেন এক বিশেষ ভঙ্গিতে লেখা, অদ্ভুত মোটা অক্ষর, অসম রচনায়। কেউ কোনোদিন দেখেনি কে রেখে যায়, কিন্তু সকালে উঠেই দেখা যায় আছে। গ্রামের মোড়লরা সেই কাগজকে নিয়ম হিসেবে মেনে নিতে শুরু করলো। একে একে সব সিদ্ধান্তই তখন সেই কাগজে লেখা হতো। মেয়েরা কখন বিয়ে করবে, কে মাঠে কাজ করবে, এমনকি কে কার সঙ্গে কথা বলবে না। দীপ্ত একটু এগিয়ে এসে জানতে চায়, কিন্তু এটা তো রীতিমতো আধুনিক দাসত্ব, কেউ প্রতিবাদ করেননি? গণেশবাবু হালকা হেসে বলেন, প্রথম দিকে একজন প্রতিবাদ করেছিল। নাম ছিল মনোহর দত্ত। সাহসী মানুষ, খুব যুক্তিবাদীও। উনি সেই কাগজ ছিঁড়ে ফেলে দেন একবার। পরের দিন তার গরুটা মৃত অবস্থায় পাওয়া যায় ক্ষেতের এক কোণে। আর 2 দিন পর তার ছোট ছেলে নদীতে ডুবে মারা যায়। তখন সবাই বুঝে যায়, এই সে শুধু নিয়ম দেয় না, শাস্তিও দিতে জানে। এই সব শুনে দীপ্তর গা শিউরে ওঠে। এমন কাহিনী যেন কল্পনার বাইরেও অন্ধকারময়। তবে গণেশবাবু একটু ধীরে বলেন, সৌম্যজ্যোতি এসেছিল এখানে। ও বলেছিল, আমি বিশ্বাস করি না এসব, আমি জানি কেউ এসব করছে, আমি তাকে খুঁজে বের করব। তারপর ওর লাশ পাওয়া গেল বটগাছের নিচে। কাগজে লেখা ছিল, তুমি বেশি জানো। দীপ্তর মনে হলো যেন সময় থেমে গেছে এক মুহূর্তে। একটা ছায়া যেন চারপাশে ঘনিয়ে আসছে, এক অজানা অস্তিত্বের শ্বাস যেন তার ঘাড়ের পাশে। আপনি কি জানেন কে এই সে? দীপ্ত জিজ্ঞাসা করেন। গণেশবাবু একবার আকাশের দিকে তাকিয়ে বলেন, জানি না, কিন্তু বুঝতে পারি। গ্রামের অনেকেই জানে, কিন্তু কেউ বলে না। আমরা সবাই বন্দী এই চোখে না দেখা কারাগারে। ঠিক তখনই মন্দিরের ঘণ্টা বেজে ওঠে। দীপ্ত চমকে ওঠে। এক মহিলা ধীরে ধীরে মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, হাতে একতলা ফুল, মাথা নিচু, তার পায়ে নেই শব্দ, চোখে নেই দৃষ্টি, যেন স্বয়ংক্রিয়। দীপ্ত বুঝতে পারেন, এই গ্রামে মানুষ শুধু শ্বাস নেয়, জীবিত নয়, যেন জীবন মৃত। হঠাৎ তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। রিসিভ করতেই এক কণ্ঠস্বর বলে ওঠে, তুমি বেশি জানো দীপ্ত, ফিরে যাও যতদিন বেঁচে আছো। দীপ্তর গলার কণ্ঠস্বর শুকিয়ে আসে। ফোনটা তার হাতে ঠান্ডা হয়ে আছে। কানের কাছে ধরা সেই অচেনা কণ্ঠস্বরটা যেন এখনো কানে বাজছে। তুমি বেশি জানো দীপ্ত, ফিরে যাও যতদিন বেঁচে আছো। তার ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব শুরু হয়। একদিকে পেশাদার সাংবাদিক হিসেবে সত্যটা জানার তীব্র বাসনা, আর অন্যদিকে প্রাণ ভয়ে কাঁপা এক সজাগ মন। কিন্তু দীপ্ত জানে, সে এইখানে এসেছে নিজের ইচ্ছায়, আর যদি ফিরেও যায় এই গল্পটা তাকে ছাড়বে না। গণেশবাবু ফোন কেটে যাওয়ার পর তার দিকে চেয়েছিলেন নীরবে। দীপ্ত বুঝতে পারল উনিও কিছুর আঁচ পেয়েছেন। এমন কণ্ঠস্বর আমি আগেও শুনেছি, মৃদু স্বরে বললেন গণেশবাবু। তবে সরাসরি ফোনে নয়, রাতে বাতাসের মধ্যে। মনে হতো যেন কারো চোখ লেগে আছে আমার ঘাড়ে। তিনি একটু থামলেন। তুমি যদি সত্যি এর গভীরে নামতে চাও, তাহলে 2টি জায়গায় যেতে হবে। এক, গ্রামের পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষে, আর 2, পুরনো দাহঘাটের পাশের পরিত্যক্ত কুঁয়োয়। এই 2 জায়গায়
এমন কিছু আছে যেগুলো কখনো আলোয় আনা হয়নি। দীপ্ত মাথা নাড়ে, গলায় একটা দৃঢ়তা ফিরে আসে। আপনি আমার সঙ্গে যাবেন? গণেশবাবু হেসে বলেন, আমি আমার জীবন নিয়ে অনেকদিন আগেই আপোস করে ফেলেছি দীপ্ত, কিন্তু তুমি গেলে অন্তত আরেকটা চোখ দেখবে, যা আমরা চাইলেও দেখতে পারিনি। গ্রামের পথ ধরে দীপ্ত হেঁটে চলে জমিদার বাড়ির উদ্দেশ্যে। মাটি খসখসে, বাতাস যেন একটু বেশি নিস্তব্ধ। গাছে গাছে পাখির ডাক নেই, শুধু মাঝে মাঝে শুকনো পাতার ঝরে পড়া শব্দ। জমিদার বাড়ির ধ্বংসাবশেষটা গ্রামের এক কোণায়, ঝোপে ঝাড়ে ঢাকা, এমনভাবে লুকিয়ে যেন কেউ চাইছে না কেউ সেখানে পৌঁছক। ভেতরে ঢুকেই একটা ছাঁচা গন্ধ তাকে ঘিরে ফেলে। পুরনো কাঠ, ছাঁচ ধরা কাগজ আর খুব হালকা অদ্ভুত একটা গন্ধ যা সে চেনে না। পায়ের নিচে পড়ে আছে পুরনো কাঁচের টুকরো। দেয়ালের কিছু লেখা অর্ধেক মুছে গেছে। কিছুতে লেখা তন্ত্র, আরেকটিতে যদি তুমি দেখো না শোনো। হঠাৎ একটা শব্দ টুক করে পড়ে কিছু একটা পাশে। দীপ্ত লাইট জ্বালিয়ে তাকায়, দেখে একটা পুরনো কফিনের ঢাকনার মতো কাঠের বাক্স পড়ে আছে। ভেতরে কি আছে সেটা জানার কৌতূহল তাকে বাধ্য করে খুলতে। ঢাকনাটা খুলতেই একটা পাতলা নীল খাম দেখতে পায়। খামের উপর লেখা শেষ পর্যবেক্ষণ সৌম্যজ্যোতি। তার বুকের ধড়ফড় বেড়ে যায়। খামের ভিতর আছে একটা হাতের লেখা রিপোর্ট, সৌম্যজ্যোতির নিজের লেখা। তাতে লেখা, আমি নিশ্চিত কেউ একজন আমাদের এই গ্রামে লুকিয়ে নিয়ন্ত্রণ করছে সবকিছু। সে শুধু একজন ব্যক্তি নয়, একটা গোষ্ঠীও হতে পারে, সম্ভবত জমিদার বংশের কেউ, যারা এখনো সক্রিয়। এই বাড়ির নিচে গোপন কুঠুরি আছে। আজ রাতেই আমি সেখান থেকে প্রমাণ আনব। যদি আমি না ফিরি, কেউ যেন জানে সে মানুষই। এই লেখা পড়ে দীপ্ত শরীর ঠান্ডা হয়ে যায়। এতদিনের গল্প, ভয়, গুজব সব যেন মিলে যাচ্ছে একটা বাস্তব ছায়ার সঙ্গে। সে পেছনে তাকায়, যেন কেউ দাঁড়িয়ে আছে পেছনে, কিন্তু না, বাতাসের ফিসফিস ছাড়া কিছু নেই। ঠিক তখনই আবার ফোনে একটা মেসেজ আসে। কোনো নাম্বার নেই, শুধু লেখা, সৌম্যজ্যোতির পথেই যাচ্ছ। আর নিচে এক ছবি, বটগাছের নিচে দীপ্তের ছবি, আজকের এই পোশাকে। সে জানে আর ফেরার রাস্তা নেই। দীপ্তর গলা শুকিয়ে এলো, ফোনটা ধরা, হাত কাঁপছিল। মেসেজে নিজের ছবি দেখা আর সেই অচেনা নাম্বারের প্রশ্ন, সৌম্যজ্যোতির পথেই যাচ্ছ। এই দুয়ে মিলে যেন তার বুকের ভিতরটায় কেউ বরফ ঢেলে দিল। একটা অদ্ভুত অস্থিরতা মাথার মধ্যে গুঞ্জন তুলতে থাকে। সে দ্রুত চারপাশে চোখ বোলায়। জমিদার বাড়ির ভাঙা দেওয়াল, ভেঙে পড়া ছাদ আর স্যাঁতস্যাঁতে বাতাস ছাড়া কিছুই দেখতে পায় না। কিন্তু তার মনে হতে থাকে কেউ একটা ঠিক তার নিঃশ্বাসের ছায়া অনুসরণ করছে, নীরবে, ধাপে ধাপে। তবু সাহস করে আবার রিপোর্টটা খুলে পড়ে। সৌম্যজ্যোতির হাতের লেখা তখনও স্পষ্ট। সেখানে নিচের দিকে লেখা, বাড়ির নিচে একটা সিঁড়ি আছে, পুরনো রান্নাঘরের দেওয়াল ঘেঁষে। মনে হচ্ছে এই কুঠুরি বহু বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে, কেউ ইচ্ছাকৃতভাবে। আমি অনুমান করছি এই নিচের ঘরে সেই মানুষটা হয়তো বসবাস করে, বা তার চিহ্ন রয়ে গেছে। দীপ্ত সিদ্ধান্ত নিল নিচে নামতেই হবে। রান্নাঘরটা খুঁজে বের করে দেখতে হবে ওই সিঁড়ি আদৌ আছে কিনা। পুরো বাড়ি ঘুরে সে যখন রান্নাঘরের খোঁজ পায়, তখন সূর্য ঢলে পড়ছে, পাখিরা উড়ে যাচ্ছে দূরের আকাশে, আর ছায়া যেন গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে চারপাশে।
রান্নাঘরের দেওয়ালটা সত্যি অদ্ভুত। একটা দেওয়াল তুলনামূলকভাবে নতুন ইট দিয়ে গাঁথা, বাকি সব পুরনো। সে আঙুল বুলিয়ে দেওয়ালটা ছুঁয়ে দেখল ইটগুলো একটু আলগা। হঠাৎ তার চোখে পড়ে একপাশে নিচু করে রাখা পুরনো কাঠের তাক, যেন কিছু চাপা দিতে। তাকটা সরাতেই বেরিয়ে আসে লুকোনো একটা দরজা, কাঠের দরজা। ওপরে ধুলোর স্তর জমে আছে, কিন্তু মাঝখানে ছোট্ট একটা লোহার হাতল। দীপ্ত দরজাটা ধীরে ধীরে ঠেলে খোলে। ভেতরটা অন্ধকার, কেবল একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। মোবাইলের টর্চ জ্বালিয়ে সে পা রাখে প্রথম ধাপে। নিচের বাতাসটা ঠান্ডা আর কেমন যেন ভেজা গন্ধে ভর্তি, যেন বহু বছর ধরে সেখানে কেউ নিঃশ্বাস নিয়েছে, আলো ছাড়াই। নিচে নামতেই চারপাশের দেওয়ালে কিছু দাগ দেখতে পায়, চোখ আঁধারে আঁকা, যেন কেউ চোখের দিকে তাকাতে বলছে। মাঝখানে একটা টেবিল, তাতে ছড়ানো কিছু কাগজপত্র। সে কাগজগুলো পড়তে শুরু করে। সেগুলোতে লেখা আছে গ্রামের মানুষের নাম, তাদের কাজ, বিশ্বাস, আর কে কবে কাকে কি বলেছে। একরকম নজরদারির রেকর্ড। সব মানুষ এক অদৃশ্য নিয়ন্ত্রকের আওতায় ছিল। প্রতিদিনকার ছোট ছোট সিদ্ধান্তেরও তথ্য এখানে লিপিবদ্ধ। কে কার সঙ্গে কথা বলেছে, কে রাতে কোথায় গিয়েছে, এমনকি কে স্বপ্নে কি দেখেছে, সব কিছু। হঠাৎ একটা নাম চোখে পড়ে, দীপ্ত মুখার্জি। তার নিজের নাম। তার নিচে লেখা, সাংবাদিক, শহর থেকে এসেছে, অনুসন্ধান শুরু করেছে, গণেশ মণ্ডলের সঙ্গে দেখা করেছে, আজ সন্ধ্যার মধ্যে বার্তা পাঠাতে হবে। বার্তা মানে ওই চিরকুট? দীপ্তর শরীর ঠান্ডা হয়ে যায়। হঠাৎ করে তার মনে হয় সে এই ঘরে একা নেই। কোনো শব্দ হয়নি, কিন্তু একটা অনুভব, জানালার পাশ থেকে কেউ তাকিয়ে আছে। সে পিছন ফিরে তাকায়, কিছু নেই। কিন্তু তখনই দেওয়ালের পিছনের ছায়ায় ধীরে ধীরে গঠিত হতে থাকে একটা অবয়ব। অস্পষ্ট, কিন্তু লম্বা, রোগা, মুখ ঢাকা, আর গায়ে অদ্ভুত পোশাক। তার গলা দিয়ে একটা খসখসে শব্দ বেরোয়, যেন গলা কেটে যাওয়া কণ্ঠে বলে, তুমিও রেকর্ডে ঢুকে গেছো। দীপ্ত হতবাক। তার পা এক পা পিছিয়ে যায়, কিন্তু সামনে তখনই একটা দরজা খোলে নিজে থেকেই। সে জানে এবার আর ফেরা যাবে না। দীপ্তর পা যেন এক জায়গায় আটকে গেল। সামনে খোলা দরজার ওপারে শুধুই অন্ধকার, এমন এক ঘন ছায়া যেখানে আলো গিয়ে ঢুকতে চায় না। টর্চের আলো সেখানে পড়েও থেমে যায়, যেন গিলে ফেলে কেউ। তবু কি এক অদৃশ্য টান তাকে এগিয়ে যেতে বলে। তার কানে তখনও বাজছে সেই গলা, তুমিও রেকর্ডে ঢুকে গেছো। রেকর্ড? কি রেকর্ড? কারা রাখে এই রেকর্ড? এই ছায়া, এই গলা, এই নজরদারি, সব কিছুর পেছনে কি সত্যি সেই মানুষটা, নাকি এটা কেবল আতঙ্কে গড়ে ওঠা এক মনস্তাত্ত্বিক বিভ্রম? সে ধীরে ধীরে দরজার ভেতর পা রাখে। সিঁড়িটা আর নিচে যায় না, বরং এক ধরনের গুহার মতো লম্বা করিডোর। দেওয়ালে মাটির চুন দিয়ে আঁকা লাইন, কিছু পেঁচানো প্রতীক, যেন কোনো প্রাচীন সংকেত। কিছু বুঝতে না পারলেও তার মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ে, যেন প্রতিটা চিহ্ন কিছু বলে, কিছু বোঝায়, অথচ তার ভাষা জানা নেই। হঠাৎ করিডোরের এক পাশে একটা ছোট্ট ঘরের দরজা খোলা পায়। দরজার গায়ে বড় অক্ষরে লেখা, প্রবেশ নিষেধ। তার নিচে কালি লেগে আছে, কেউ যেন চেপে চেপে লিখেছে, যারা জানে তারা বাঁচে না। দীপ্ত থমকে যায়, শ্বাস গাঢ় হয়ে আসে, কিন্তু এরপরই আবার সেই মোবাইল বেজে ওঠে। নামহীন নাম্বার, সেই একই রিংটোন। কাপা হাতে কল ধরতেই শুধু একটাই বাক্য, তোমাকে শেষ দেখতে চায়। ফোন কেটে যায়। তারপর মুহূর্তেই
ঘরের ভেতর থেকে একটা শব্দ আসে, কিছুর টেনে চলার শব্দ, কাগজের খসখস, আর তারপর যেন কারো নিঃশ্বাস। সে সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢোকে। ভিতরটা ঠান্ডা, স্যাঁতস্যাঁতে, মেঝের ওপর ছড়ানো শত শত কাগজ। প্রতিটা কাগজে মানুষের নাম, ছবি, কাজ, সিদ্ধান্ত আর নিচে লেখা নির্দেশ, ঠিক যেমনটা ছিল পুরনো সিঁড়ির নিচে। কিন্তু এখানকার কাগজগুলো একদম সাম্প্রতিক। সর্বশেষ তার নিজের একটা কাগজ, ছবি সহ, হাতে মোবাইল ধরা, নিচে লেখা, আজ রাত 9টায় শেষ নির্দেশ পৌঁছবে, সে নিজে আসবে। সে দীপ্তর গলা শুকিয়ে গেল। ঘরের একপাশে একটা কাঠের তাক, তাতে পুরনো ক্যাসেট রেকর্ডার আর একটা টেলিফোন, যার তার ছিঁড়ে আছে, অথচ লাল আলো জ্বলছে। হঠাৎ রেকর্ডারটা নিজে থেকেই চালু হয়ে যায়। একটা ভয়ানক গলা ধীরে ধীরে স্পষ্টভাবে বলে, তুমি আমার খেলা নষ্ট করছো। গ্রামের মানুষকে প্রশ্ন করতে নেই, যে প্রশ্ন করে সে শাস্তি পায়। তারপর একটা হাসি, ঠান্ডা, অস্পষ্ট, যেন গলা দিয়ে আসে না, বরং বাতাসে ভেসে আসে। সঙ্গে সঙ্গে ঘরটা কেঁপে ওঠে, আলো নিভে যায়, দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। দীপ্ত দৌড়ে যায় দরজার দিকে, কিন্তু সেটা তখন লোহার মতো শক্ত, ভেতর থেকে খোলা যায় না। সে পেছনে ঘুরে দাঁড়ায়। একটা ছায়া দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে, মুখ ঢাকা, গায়ে ছেঁড়া পোশাক আর হাতে ধরা একটা কাগজ। ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, দীপ্তর দিকে কাগজটা বাড়িয়ে দেয়। কাগজের লেখা, তুমি দ্বিতীয়, সৌম্যজিতের পরে। দীপ্ত বুঝতে পারে এই মানুষটা কেবল একটা অস্তিত্ব না, এক দুঃস্বপ্নের প্রতীক, এক আতঙ্কের রূপ, যাকে গ্রামের মানুষ রোজ নিয়ম করে মান্য করে এসেছে। সে বুঝে যায় এই অন্ধকার কুঠুরি কেবল একটা ঘর নয়, এটা সেই নিয়ন্ত্রণ কক্ষ যেখানে গ্রামটাকে দূর থেকে চালানো হয়, যার মুখ নেই, চোখ নেই, তবু সে সব জানে। আর এখন সে চায় দীপ্ত নিচে তার পরবর্তী বার্তাবাহক হোক। ঘরের ভেতর ছায়ামূর্তিটা নিঃশব্দে দাঁড়িয়েছিল, কিন্তু দীপ্তর মনে হচ্ছিল বাতাস কাঁপছে, তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, হৃৎপিণ্ড যেন কানের পাশে এসে বাজছে। ছায়ার হাত থেকে সেই কাগজটা নিয়ে পড়ে সে, তুমি দ্বিতীয়, সৌম্যজিতের পরে। কাগজটা ধরে রাখা অবস্থাতেই তার আঙুলে যেন শীতল কিছু লেগে যায়। ছায়ার অস্তিত্বের সেই স্পর্শ, যা অদৃশ্য হলো বাস্তব। সে পেছনে সরে আসে। ঘরের ভিতরের বাতাস ক্রমেই ভারী হয়ে উঠেছে। মেঝেতে ছড়ানো কাগজগুলো একে একে উঠতে শুরু করে, যেন কোনো অদৃশ্য ঝড় বইছে। হঠাৎ করেই ঘরের কোণ থেকে একটা বাচ্চা ছেলের কণ্ঠ ভেসে এলো, জানো তো, আমিও একদিন বেশি জেনে ফেলেছিলাম, তারপর আমাকে গল্পে পরিণত করে দিল। দীপ্ত চমকে ওঠে, খুঁজে দেখে না কার মুখ। হঠাৎ এক কোণে চোখ পড়ে, একটা ছোট বাচ্চার ছবি দেয়ালে টাঙানো। ছবির নিচে নাম লেখা, তরুণ জ্যোতি, বয়স 8, নিখোঁজ 2009। সে বুঝে যায় এই ঘরটা কেবল নির্দেশের ঘর নয়, এটা এক সংগ্রহশালা। নিখোঁজদের গল্প জমে আছে এখানে। প্রতিটা কাগজ, প্রতিটা ফাইল, প্রতিটা ছবি হয়তো এক একটা মানুষের জীবনের সমাপ্তি কিংবা শুরুর শেষ বার্তা। হঠাৎ আবার সেই পুরনো টেলিফোনটা বেজে ওঠে। এবার দীপ্ত এক মুহূর্ত না ভেবে ফোন তোলে। ওপার থেকে শব্দ শোনা যায়, সেই ভয়ানক শীতল কণ্ঠ, তুমি যদি সত্য জানতে চাও তবে তোমাকেই হতে হবে পরবর্তী কণ্ঠ। মানুষকে সত্য বলা যায় না, দেখাতে হয়। এরপরই রেকর্ডারটা নিজে থেকেই চালু হয়ে যায়। এবার ভেসে আসে এক নারী কণ্ঠ, আবছা চেনা, যেন গ্রামের কারো। সে বলছে, আমরা একদিন প্রতিরোধ করেছিলাম জানো, কিন্তু সে আমাদের সকলের মনে ভয় ঢুকিয়ে দেয়। কেউ তখন আর সাহস করেনি, সবাই শুধু মাথা নত করেছে। রেকর্ড থেমে যায়। তারপরেই
দরজাটা হঠাৎ খুলে যায়। দীপ্ত ছুটে বেরিয়ে আসে বাইরে, করিডোর পার হয়ে ওঠে উপরে। ভোরের আলো পড়েছে তখন, চারিদিক কুয়াশায় ঢাকা। সে বেরিয়ে আসে পুরনো সেই ঘর থেকে, যেন এক দুঃস্বপ্নের ঘর থেকে মুক্তি পেল। কিন্তু গ্রামের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতেই সে দেখে সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। এক বৃদ্ধ সামনে এসে বলে, সে এবার তোমাকে বেছে নিয়েছে, এখন তুমি সিদ্ধান্ত নেবে। দীপ্ত স্তম্ভিত। সে বুঝতে পারে নিজের অজান্তেই সে এখন এই গ্রামের এক অংশ, নিয়ন্ত্রকের আসনে। কিন্তু তার হৃদয়ে তখন শুধু একটাই প্রশ্ন, আমি যদি এখন চুপ থাকি তাহলে কি আমিও ওর মতোই হয়ে যাব? সে পেছনে তাকায়। বটগাছের নিচে আজকের কাগজটা পড়ে আছে। দীপ্ত কাঁপা হাতে সেটা তুলে নেয়। তাতে লেখা, এই গ্রামের মানুষ আজ থেকে আর প্রশ্ন করবে না, তারা শোনার জন্য প্রস্তুত। তুমি তাদের কি শোনাবে দীপ্ত? সে বুঝে যায় এই গ্রামে নিয়ম পাল্টায় না, শুধু কণ্ঠ পাল্টায়। মানুষটা কখনো একটি মুখ নয়, একটা ভাবনা, একটি ভয়, একটি চক্র, যেটা চালিয়ে যায় সবাইকে, যেটা প্রশ্নকে নিষিদ্ধ করে এবং কণ্ঠকে বন্দি করে ফেলে এক অদৃশ্য রাজত্বে। দীপ্তর মনে হচ্ছিল সে যেন কোনো এক অদৃশ্য নাটকের মঞ্চে আটকে গেছে। সকালের আলোয় ভিজে থাকা মাটির গন্ধে গ্রামটা যেন স্বাভাবিক মনে হলেও সেই নীরবতা ছিল অস্বস্তিকর। চারিদিকে কেউ কিছু বলছে না, কেবল তাকিয়েছে তার দিকে। হঠাৎ মনে হলো প্রতিটা মুখ একরকম, একরকম চোখ, একরকম স্তব্ধতা, যেন সবার মধ্যে একই ভয়, একই প্রশিক্ষণ। শোনো, কথা বলো না, শুধু নির্দেশ মানো। সে মাথা নিচু করে সেই কাগজটা আবার পড়ে। সেখানে লেখা, তুমি কি শোনাবে? এই লাইনটা যেন তার অন্তরের গভীরে ঢুকে যাচ্ছে। একজন সাংবাদিক হয়ে সারা জীবন সে সত্য খুঁজে বেরিয়েছে, কিন্তু আজ সে দাঁড়িয়েছে এমন এক চৌরাস্তায় যেখানে সত্য বললেই হয়তো আরো অনেকে হারিয়ে যাবে। তবুও তার ভেতরের এক আওয়াজ বলে, চুপ করলে তুমিও ওদের মতোই। তুমি যদি আজও কিছু না বলো তাহলে বাকি সবাই ভাববে সব ঠিক আছে। সে গ্রামের পুরনো সভাঘরের দিকে এগোয়। সেখানে একটা উঁচু মঞ্চ আছে, যেখানে আগে মাসে একদিন নিয়ম পাঠ হতো। দীপ্ত কখনো নিজের জন্য এমন মঞ্চ কল্পনা করেনি। আজ সে মঞ্চে উঠে দাঁড়ায়। গ্রামের লোকেরা একে একে ভিড় করে আসে। সবাই চুপ, কেউ কোনো প্রশ্ন করে না, শুধু শোনার জন্য অপেক্ষা করে। দীপ্ত মাইক্রোফোনটা হাতে নেয়। আজ আমি একটা গল্প বলবো। এই গল্পটা তোমাদের গ্রাম, তোমাদের ভয় আর তোমাদের ভবিষ্যৎ নিয়ে। সে বলতে শুরু করে তরুণ জ্যোতির কথা। বলে সেই বাচ্চা ছেলেটার ছবি, নিখোঁজ হয়ে যাওয়ার ইতিহাস, গ্রামের নিষিদ্ধ রাত, অদৃষ্ট মানুষটার আদেশ, সাংবাদিক খুন, ফাইল ঘর আর সেই রহস্যময় রেকর্ডিংগুলোর কথা। কথা শেষ হতেই চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। কেউ কিছু বলে না, কেবল এক বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে এসে বলে, আমরা জানতাম, কিন্তু আমাদের গলা কেটে ফেলা হয়েছিল ভয়ের ছুরিতে। আজ এতদিন পর তুমি আমাদের গলা ফিরিয়ে দিলে। তবে ঠিক তখনই পেছনের সারি থেকে একজন মধ্যবয়স্ক পুরুষ চিৎকার করে ওঠে, এইসব বলে কি হবে? সে তো এখানেই আছে, তুমি কি জানো? সেসব শুনছে। তুমি কি ভাবো এটা বললেই কিছু পাল্টাবে? সাথে সাথে একটা কিশোর বলে ওঠে, কিন্তু আজ আমরা শুনছি, এতদিন পর কেউ বলেছে, আর আমি এখন ভয় পাই না। হঠাৎ কেউ তালি দিতে শুরু করে। ধীরে ধীরে একে একে অনেকেই তালি দেয়। দীপ্ত চোখে জল চলে আসে। সে বোঝে এই গ্রামের মানুষ কথা ভুলে গিয়েছিল, এখন তাদের গলা ফিরেছে। কিন্তু সে জানে যুদ্ধ এখনো শেষ হয়নি। সে সভাঘর থেকে বেরোতেই এক বৃদ্ধা তার হাতে গুজে দেন একটি পুরনো ডায়েরি। এটা ওর ছিল, মানুষটার। তুমি বলেছিলে শোনাবে, এবার
এটা জানাও। ডায়েরির মলাটে শুধু একটা লাইন লেখা, আমি একদিন মানুষ ছিলাম, ভয় আমাকে ঈশ্বর বানিয়েছে। ডায়েরিটার পাতাগুলো পুরনো, কিছু কিছু জায়গা ঝাপসা হয়ে গেছে বয়সের ভারে। তবে যেসব লেখা স্পষ্ট, সেগুলো পড়ে দীপ্ত বুঝে যায় এই ডায়েরি কোনো গল্প নয়, এ এক অসুস্থ মনের জবানবন্দি। শুরুটা ছিল এমনভাবে, আমি একদিন মানুষ ছিলাম, নাম ছিল হরিমোহন। বিশ্বাস করতাম নিয়মে, শৃঙ্খলায়, কিন্তু একদিন সেই নিয়ম ভেঙে পড়ে আমার চারপাশে। যখন আমার পরিবারকে গ্রামের পঞ্চায়েত অন্যায়ভাবে হত্যা করে এক ভুল রীতির নামে। আমি বিচার চাইনি, আমি প্রতিশোধ চেয়েছিলাম। ডায়েরির পরবর্তী পাতাগুলোতে লেখা ছিল কিভাবে হরিমোহন নামের এক সাধারণ ব্যক্তি ধীরে ধীরে এক ভয়ঙ্কর বিশ্বাসের জন্ম দিল। তিনি মনে করতেন মানুষ নিজের হাতে সিদ্ধান্ত নিলে নষ্ট হয় সব, তাই সিদ্ধান্ত তাকে কেউ দেবে একজন, যাকে সবাই ভয় পাবে। তিনি রাতের অন্ধকারে গাছের নিচে কাগজে লিখে রাখতেন সেই নির্দেশ, আর গ্রামের মানুষ তাই পালন করত। কিন্তু প্রশ্ন ছিল, মানুষ মানল কেন? দীপ্ত ভেবেছিল, ভয় শুধু কি এতটাই শক্তিশালী যে একটা গোটা গ্রামকে চুপ করিয়ে রাখে? ঠিক তখনই ডায়েরির এক পৃষ্ঠায় সে পায় এমন এক সত্য যা তার আত্মা কাঁপিয়ে দেয়। সেখানে লেখা, আমি প্রথমে ভয় দিয়েছিলাম কল্পনা দিয়ে, অদ্ভুত আওয়াজ, নিশুতি রাতের আলো, রহস্যময় ছায়া। তারপর যারা প্রশ্ন তুলেছিল তাদের সরিয়ে দিয়েছিলাম নিঃশব্দে। গ্রামের মানুষ ভাবল ঈশ্বর শাস্তি দিচ্ছে। আমি ঈশ্বর হলাম কারণ কেউ আমাকে দেখতে পায়নি। এই বক্তব্যে দীপ্ত শিউরে ওঠে। এ তো নিছক একটা পাগলের দলিল নয়, এ এক চিন্তাধারার জাল, যেটা বুনে রাখা হয়েছে বছরের পর বছর ধরে। তার মানে সাংবাদিক সৌম্যজ্যোতি পাল শুধু তদন্ত করতে গিয়ে মরেননি, তিনি হয়তো কিছু বুঝে ফেলেছিলেন। তার শেষ কথাটা ছিল, তুমি বেশি জানো। দীপ্ত এখন বুঝতে পারে সেই চিরকুটটা তার জন্য ছিল না, ছিল সৌম্যের নিজের জন্য। তিনি জানতেন তার মৃত্যু আসন্ন। ডায়েরির শেষ পাতায় একটা ছোট্ট বাক্য ছিল, ভয়কে ছড়াও, তাহলেই নিয়ন্ত্রণ থাকবে তোমার হাতে। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মগজ, তাকে বন্ধ করে দাও, তুমি রাজা। ডায়েরি বন্ধ করে দীপ্ত গভীর চিন্তায় ডুবে যায়। এখন তার সামনে দুটো রাস্তা, এক, এই ডায়েরি তুলে দেবে পুলিশের হাতে, মিডিয়া ফাঁস করবে সব। আরেকটা, সে নিজে থেকে গ্রামে থেকে যাবে, মানুষকে বোঝাবে, গড়বে এক নতুন অধ্যায়। কিন্তু হঠাৎই তার ফোনে একটা মেসেজ আসে, নামহীন, ডায়েরিটা যদি কারো হাতে পড়ে তুমি আর ফিরবে না। তারপরই পিছনে একটা শব্দ, ধীরে ধীরে সে ঘাড় ঘুরিয়ে তাকায়। একজন লোক দাঁড়িয়ে আছে অন্ধকারে, মুখ দেখা যাচ্ছে না, হাতে একটা পুরনো কুঠার। লোকটা ধীরে ধীরে বলে, হরিমোহন মরে গেছে, কিন্তু মানুষটা আমি এখন। এটা কি এক নতুন মানুষটা, নাকি এই গোটা দুঃস্বপ্নের আরেক অধ্যায় শুরু হলো? অন্ধকারে দাঁড়িয়ে থাকা সেই মানুষটার চোখ দুটো দীপ্তর মনে হলো যেন নিঃশব্দ দাবানল, নির্বিকার, অথচ সবকিছু ছাড়খাড় করে দেওয়ার ক্ষমতা রাখে। দীপ্তর গলা শুকিয়ে আসে। তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছিল, এই লোকটা কি হরিমোহনের ভাবাদর্শের উত্তরসূরি, নাকি হরিমোহন নিজেই জীবিত আর এই রূপে ফিরে এসেছে? লোকটা ধীরে ধীরে এগিয়ে আসে, দীপ্ত পেছোতে থাকে। সে অনুভব করে বটগাছের নিচে দাঁড়িয়ে থাকার যে রহস্য, সেটার মূল এখানে, এই মানুষের ভেতরে লুকিয়ে আছে। লোকটা বলে ওঠে, তুই এখানে নতুন সত্য খুঁজতে এসেছিলি, তাই তো? কিন্তু সত্য শুধু মস্তিষ্কে নয়, পাঁজরের ভেতরও গেঁথে রাখলে তবেই মানুষ মানে। তুই কি জানিস কতজনকে এই গাছটার নিচে কবর দেওয়া আছে? তাদের কেউ সত্য চেয়েছিল, কেউ স্বাধীনতা, আর কেউ বলেছিল আমি ভয় পাই না। শেষমেশ
সবাই একটা কথাই বুঝেছে, ভয়ের চেয়ে বড় সত্য নেই। দীপ্তর পায়ের নিচে মাটি যেন কেঁপে ওঠে। হঠাৎই তার চোখ পড়ে গাছটার গোড়ায়, কিছু পুরনো কাপড় আর আধা গলিত হাড়গোড় চাপা দেওয়া মাটিতে। সেটা হয়তো সৌম্যজিতের দেহের অংশ, অথবা আরও কারো, যাদের কথা গ্রামবাসীরা ভুলে গেছে অথবা ভুলতে বাধ্য হয়েছে। সে নিজেকে সংযত করে প্রশ্ন করে, তুমি কে? হরিমোহন নাকি কেউ আরেকজন? লোকটা হালকা হেসে বলে, নাম দিয়ে কি হবে? আমি এক দর্শন, আমি নিয়ম, আমি নিয়ন্ত্রক। আজ আমি এখানে, কাল আরেক জায়গায়। আমি মানুষের নিজের তৈরি ভয়। তুই যা কিছু জানতে পেরেছিস সেটা তোর সর্বনাশ ডেকে আনবে। এখন তুই একটা কাজ কর, ডায়েরিটা গাছের নিচে রেখে যা, সব ভুলে যা। না হলে তোর নামও লেখা হবে এই কাগজে, এই গাছের নিচেই। দীপ্ত কিছুক্ষণ চুপ করে থাকে। তার শরীরের রক্ত যেন জমে আসে, কিন্তু মাথা ঠান্ডা রাখে। ডায়েরিটা তার হাতে তখনও শক্তভাবে ধরা। সে জানে এই লেখা শুধু একটা গ্রামের নয়, এটা একটা ভাবনার বিরুদ্ধে সাক্ষ্য। সে হাঁটু গেড়ে বসে ডায়েরিটা রাখার ভান করে। ঠিক সেই মুহূর্তে তার কাঁধের ব্যাগ থেকে মোবাইল বের করে লোকটার মুখের ছবি তোলার চেষ্টা করে। ফ্ল্যাশের আলো ছিটকে পড়ে লোকটার মুখে। লোকটা চমকে ওঠে। সেইক্ষণে দীপ্ত দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু পেছন থেকে কুঠারের একটা কোপ তার ব্যাগে লাগে। ব্যাগ ছিঁড়ে ডায়েরিটা পড়ে যায় মাটিতে। সে পড়ে গিয়ে উঠে দাঁড়ায়, মোবাইলটা হাত থেকে পড়ে যায়। আবার মোবাইলটা তুলে নিয়ে আবার সে ছুটতে থাকে, গ্রামের দিকে নয়, বনের গভীরের দিকে। হয়তো শহরের রাস্তাও নেই ওইদিকে, কিন্তু এই মুহূর্তে তার লক্ষ্য একটাই, বেঁচে থাকা আর এই সত্যটা অন্যদের জানানো। পেছনে লোকটার গলা শোনা যায়, তুই পালিয়ে গেলি, কিন্তু মনে রাখিস সে সব জানে, সে আবার আসবে। দীপ্ত জঙ্গলের গা ঘেঁষে ছোটে, তার নিঃশ্বাস হাঁপিয়ে ওঠে। সে জানে না ঠিক কোন দিকে যাচ্ছে, কিন্তু তার বুকের ভেতর একটা অদ্ভুত সাহস জন্ম নিচ্ছে, এই ভয়ের বিপক্ষে দাঁড়ানোর সাহস। হঠাৎই তার চোখে পড়ে একটা পুরনো কাঠের ঘর, জঙ্গলের মাঝে, শুধু কাঠ আর টিন দিয়ে বানানো, হয়তো কারো পুরনো আশ্রয়। সে ভেতরে ঢুকে দরজা আটকে দেয়, জানালা বন্ধ করে দেয়। ঘরের ভেতরটা অন্ধকার, ধুলোয় ভর্তি, কিন্তু মোবাইলের আলোতে সে দেখতে পায় এক পুরনো রেডিও, কিছু কাগজপত্র, আর দেওয়ালে একটা লাইন লেখা, যদি ভয় করো তুমি হারো, যদি দাঁড়াও তুমি ইতিহাস লেখো। তার চোখ জ্বলে ওঠে। সে মনে মনে বলে, এই গল্প এখানেই শেষ নয়। রাত গভীর, কাঠের ঘরের ভিতরে দীপ্ত নিঃশ্বাস ফেলছে ধীরে ধীরে। তার মোবাইলের আলো নিভে গেছে, ব্যাটারি প্রায় শেষ, কিন্তু ঘরের দেওয়ালে লেখা লাইনটা তার মনের মধ্যে যেন একটা আগুন জ্বালিয়ে দিয়েছে। যদি ভয় করো তুমি হারো, যদি দাঁড়াও তুমি ইতিহাস লেখো। এ কথা শুধু কোনো দার্শনিক উক্তি নয়, এটা এক অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া কথা। কেউ হয়তো এই গ্রাম বা লোকটার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। হয়তো সে বেঁচে যায়নি, কিন্তু তার চিহ্ন রেখে গেছে। দীপ্ত আশেপাশে খুঁজতে থাকে, কোনো ইউজেবল জিনিস, কোনো নথি কিংবা কিছুর প্রমাণ যা সে বাইরে বেরিয়ে ব্যবহার করতে পারে। এক কোণে একটি কাঠের বাক্স পাওয়া যায়, তার ভেতরে পুরনো কাগজপত্র, কিছু পুরনো ছবি আর একটি ডায়েরি। ডায়েরিটা খুলতেই এক নাম ভেসে ওঠে, জীবনানন্দ মিত্র। দীপ্তর মাথায় বাজ পড়ে, এই নাম তো কোনো রেকর্ডে নেই, তাহলে সে কে? ডায়েরির পাতাগুলোতে লেখা, আমি একসময় গ্রামের প্রধান ছিলাম, আমি হরিমোহনকে চিনতাম। মানুষটা ভিন্ন চিন্তার ছিল, কিন্তু তার উদ্দেশ্য ভালো ছিল না। ধীরে ধীরে সে বিশ্বাস করতে শুরু করলো, ভয়ই হলো শাসনের সেরা অস্ত্র। সে নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করলো। সে বলল, মানুষ যদি ভয় পায় তাহলে তারা প্রশ্ন করবে না। একসময় গ্রামের সবাইকে সে নিয়মের শিকলে বাঁধল, এবং আমি প্রতিবাদ করেছিলাম। সেই রাতে আমাকে এই জঙ্গলের ঘরে নির্বাসিত করেছিল।
বেঁচে থাকলে যেন আমি চিরকাল নিঃশব্দে থাকি। আর একটা পাতায় লেখা ছিল, আমি জানি কেউ একজন একদিন আসবে, সে এই গল্পটা জানবে, সে এখান থেকে পালাবে আর বাইরের পৃথিবীকে জানাবে এই গ্রামের কথা। যদি তুমি সেটা হও, তবে এই বাক্সের নিচে গর্ত করো, সেখানে রয়েছে সব প্রমাণ। দীপ্তর হাত কাঁপছে, কিন্তু সাহস নিয়ে সে বাক্সটা সরিয়ে নিচে খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পর সে এক ছোট লোহার বাক্স পায়। খুলতেই বেরিয়ে আসে এক পুরনো ক্যামেরার রিল, কিছু কাগজ এবং কয়েকটি রিপোর্ট। গ্রামের ভূমি দখল, মৃতদেহের সন্ধান এবং সবচেয়ে বড়, হরিমোহনের নিজের হাতে লেখা একটি চিঠি, যেখানে লেখা, আমি জানি আমি যা করছি তা অন্যায়, কিন্তু আমি বিশ্বাস করি মানুষ স্বাধীন হলে তারা নিজের সর্বনাশ করে। আমি তাদের জন্য শাসন তৈরি করেছি। এই গ্রামকে একটা নিখুঁত সমাজ বানাবো। ভয় দিয়ে হলেও যদি শান্তি আসে, আমি সেই পথেই হাঁটব। যদি কেউ আমাকে থামায়, তার রক্তে লেখা হবে ইতিহাস। চিঠির নিচে হরিমোহনের সই। দীপ্ত জানে এগুলো যদি সে শহরে পৌঁছাতে পারে, তাহলে এই রহস্যভরা শাসনের পর্দা নামবে। সে সিদ্ধান্ত নেয় ভোর হতেই সেই জঙ্গল পেরিয়ে ছুটে যাবে। কিন্তু তখনই ঘরের বাইরে একটা শব্দ হয়, পাতা চটপট শব্দ, ধীরে ধীরে পায়ের আওয়াজ। কেউ বা কিছু এই ঘরের চারপাশে হাঁটছে। দীপ্ত নিঃশ্বাস চেপে ধরে। সে জানে এখনো লড়াই শেষ হয়নি। ঘরের বাইরে থেকে একটা কণ্ঠস্বর শোনা যায়, নরম অথচ শীতল। তুই ভাবিস পালিয়ে যাবি? ডায়েরি আর চিঠি নিয়ে সত্যি জিতে যাবি? ভয়কে কেউ জেতাতে পারে না দীপ্ত। আমি তো তোর ছায়ার সঙ্গেও কথা বলি। হঠাৎ একটা হাত জানালার ফাঁক দিয়ে ভিতরে আসে এবং দরজায় ধাক্কা দেয় কেউ। কাঠের ঘরটা কাঁপে। দীপ্ত তাড়াতাড়ি লোহার বাক্সটা ব্যাগে ভরে নেয়। সে জানে সময় খুব কম। এখন হয় পালাতে হবে, নয়তো হার মানতে হবে সেই ছায়া মানুষটার কাছে, যে ভয় ছড়িয়ে নিয়ন্ত্রণ চালায়। বাইরের শব্দ ক্রমেই বাড়ছে। ছায়ার মতো কেউ যেন চারপাশে ঘুরে বেড়াচ্ছে। দীপ্ত শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু মনের ভেতর লড়াই চলছে। এই শেষবার, এই শেষ বাধা। সে জানে যদি এখন ব্যর্থ হয়, এই গ্রামের ভবিষ্যৎ আবারও এক অদৃশ্য আতঙ্কের ছায়ায় ঢাকা পড়বে। ঘরের পিছন দিকে একটা ভাঙা কাঠের জানালা দিয়ে দীপ্ত আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে। হাতে ব্যাগ, বুকের ভেতর গুঞ্জন আর চোখে সিদ্ধান্ত। সে জানে কোন পথটা পাহাড়ের গা বেয়ে শহরের দিকে যায়। অন্ধকারে পথ চলা সহজ নয়, কিন্তু ঘন জঙ্গলের ফাঁক দিয়ে অল্প চাঁদের আলো তাকে দিক দেখাচ্ছে। পেছনে কিছু শব্দ শোনা যায়, চিৎকার নয়, বরং নিঃশব্দ অনুসরণ। যেন কেউ দীপ্তর প্রতিটি পা ফেলাকে দেখা যাচ্ছে, কিন্তু তার আগেই ধরা দিচ্ছে না। একটা সময় দীপ্ত পৌঁছয় সেই পাথরের ঢালে, যেখানে থেকে নিচে নদী দেখা যায়। ঠিক তখনই এক ছায়ামূর্তি তার সামনে দাঁড়িয়ে যায়। চোখে অদ্ভুত লাল আলো, মুখে অর্ধেক হরিমোহনের ছায়া, অর্ধেক অচেনা কারো মতন। মুখে একটুও রাগ বা দয়া নেই, কেবল একটি কথা বলে, তুই ভাবিস এই প্রমাণ নিয়ে পালিয়ে যাবি? আমি কাউকে পালাতে দিই না। আমি বেঁচে থাকি ভয়ের মধ্যে, মানুষের চোখে। তুই তোর চোখে তাকিয়ে শেষবার ভাবিস বাঁচবি না মরবি। দীপ্ত থমকে দাঁড়ায়। হৃদয় জুড়ে এক মুহূর্তের জন্য ভয় ফিরে আসে, কিন্তু পর মুহূর্তেই তার মুখে এক শীতল হাসি খেলে যায়। ভয় যদি তোর অস্ত্র হয়, সত্যিটা হবে আমার। আমি মরলেও এই কাগজগুলো কারো হাতে পৌঁছবে। এই বলে দীপ্ত দৌড় দেয়। ছায়া মূর্তিটা চিৎকার করে তার পেছনে ছুটে আসে। ঝোপঝাড়, কাঁটা, ঢালু পাহাড় সব পার করে সে ছুটতে থাকে প্রাণপণে। পেছন থেকে একবার একটা হাত প্রায় ব্যাগ ধরে ফেলে, কিন্তু দীপ্ত ঝাঁকুনি দিয়ে ছুটে যায় আরও গা ছুঁয়ে। শেষমেশ ভোরের আলো ফোটার ঠিক আগে দীপ্ত পৌঁছয়
এক পাকা রাস্তার ধারে, যেখানে একটা টহলদার পুলিশের জিপ দাঁড়িয়ে আছে। ক্লান্ত ক্ষতবিক্ষত শরীর নিয়ে সে প্রায় পড়েই যায়, আর হাত তুলে শুধু বলে, প্লিজ এইগুলো নিয়ে যান, এই গ্রামের মানুষগুলোকে বাঁচান। তারপর দীপ্ত জ্ঞান হারায়। 2 সপ্তাহ পর নিউজ রিপোর্ট, মরিচঝাপি গ্রামে শাসক পতনের পর্দা উঠল। একজন সাহসী সাংবাদিক, দীপ্ত মুখার্জি, সম্প্রতি এক গোপন গ্রামে প্রবেশ করে তার ইতিহাস উন্মোচন করেন। দীর্ঘদিন ধরে ভয়ের শাসন নামক এক অজানা ব্যবস্থায় গ্রামের মানুষরা জীবন কাটাতেন। কোনো পঞ্চায়েত, কোনো ভোট, কোনো স্বাধীনতা ছিল না। যাকে গ্রামের লোকজন তিনি বলে ডাকতেন। তার নাম হরিমোহন নন্দী, যিনি একসময় সমাজসেবী ছিলেন, পরে নিজেই গ্রামবাসীর উপর শাসন চাপিয়ে দেন। তার গুপ্তবাস, শাস্তি দেওয়ার কৌশল এবং মনস্তাত্ত্বিক ভয়ের ওপর ভিত্তি করে গড়ে ওঠা শাসন ব্যবস্থা সব আজ ধরা পড়েছে পুলিশের হাতে। হরিমোহন সহ তার সহযোগীরা গ্রেপ্তার হয়েছে। গ্রামে এখন নতুন করে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠছে। শিশুদের স্কুলে যাওয়ার অধিকার ফিরছে, মানুষ কথা বলতে শিখছে আবার। শেষ রাতে দীপ্ত হাসপাতালের জানালা দিয়ে চাঁদের আলো পড়তে দেখে। পাশে রাখা কাগজপত্র, ক্যামেরার রিল এবং ডায়েরি এখন দেশের ইতিহাসের অংশ। তার মুখে একটুখানি হাসি খেলে যায়। সে চায় না আর কেউ বলুক আমরা কেউ স্বাধীন না। সে চায় এই গল্প যেন কেউ বলে, আবার কেউ শোনে, যেন ভয় নয়, সত্যি হোক মানুষের অস্ত্র। শুনলেন গ্রামের পিছনের মানুষটা। এক অদ্ভুত গ্রাম, এক অদৃশ্য শাসক আর এক সত্য সন্ধানের সংগ্রামের কাহিনী। আমাদের চারপাশেও হয়তো অনেক সে লুকিয়ে থাকে, যে নিয়ন্ত্রণ করে, শাসন করে নিঃশব্দে, কিন্তু কেউ না কেউ একদিন প্রশ্ন তোলে, খোঁজে উত্তর, আর তখনই জন্ম নেয় গল্প। আপনার যদি ভালো লেগে থাকে এই রহস্যঘেরা যাত্রা, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন হোক গল্প। নতুন গল্পের জন্য বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো এই গল্পটা, আর আপনি হলে কি করতেন দীপ্তর জায়গায়। আর মনে রাখবেন, গল্প থামে না, শুধু রূপ নেয় নতুন রূপে। ধন্যবাদ পাশে থাকার জন্য। শুনো গল্প হারিয়ে যাওয়া শব্দে।